ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পড়ব কংগ্রেস নিয়ে। কংগ্রেস নিয়ে তোমাদের ডিটেলসে জানতে হবে কবে তৈরি হয়েছে, কে তৈরি করেছে, কে প্রথম প্রেসিডেন্ট ছিল, কতজন এসেছিল, কোথায় হয়েছিল। এক্সাম পার্সপেক্টিভে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইডিয়া ওয়াজ গিভেন বাই আ রিটায়ার্ড ইংলিশ সিভিল সার্ভেন্ট এও হিউম। এও হিউমকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও বলা হয়। 1884-এ এও হিউম মাদ্রাসে ডিসেম্বরে 17 জন এডুকেটেড ইন্ডিয়ানসের সাথে মিট করে এবং সেখানে ডিসাইড হয় প্রত্যেক বছর উইলিং এডুকেটেড ইন্ডিয়ানসরা একসাথে আসবে ডিসেম্বর মাসে, ডিসকাশন করবে কী কী ইন্ডিয়াতে প্রবলেম রয়েছে, তার সলিউশন খোঁজার চেষ্টা করবে অ্যান্ড গোটা বছর সেই সমস্ত এজেন্ডার উপরে কাজ করবে। সো অ্যাকর্ডিংলি ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যারেঞ্জ করা হলো ডিসেম্বর 1885-এ বম্বেতে অ্যাট গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে তখন একটা কলেরার আউটব্রেক হয়ে যায়, তাই লাস্ট মোমেন্টে ভেন্যু চেঞ্জ করা হয় টু বম্বে। এই ক্ষেত্রে আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স রয়েছে, which was held in 1883 and 1885. 1885-এ অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্সের সেশন হচ্ছে কলকাতাতে। ওয়েল, কনফারেন্স মার্জ উইথ দ্য কংগ্রেস ইন ডিসেম্বর 1886। এই ফার্স্ট সেশনে 72 খানা ডেলিগেটস এসেছিল and it was presided over by W.C. Banerjee. W.C. Banerjee by profession একজন লয়ার ছিলেন। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম মেম্বার্সরাই বাই প্রফেশন লয়ার্স ছিলেন এবং একজনও মহিলা ছিলেন না। অল রাইট, ওয়েল, এই ফার্স্ট সেশনে 9টা রেজলিউশন নিয়ে কথা হয়, কিন্তু মেনলি কথা হয় দুটো টপিকের উপরে। এক, ব্রিটিশকে নিজের মিলিটারি এক্সপেন্স কমাতে হবে, অ্যান্ড টু, সিভিল সার্ভিস সাইমেলটেনিয়াসলি লন্ডনেও হবে এবং ইন্ডিয়াতেও হবে, অ্যাট দ্য সেম টাইম ম্যাক্সিমাম এজটাকে বাড়াতে হবে। দেখো, ইংরেজরা কখনোই চাইতো না যে ইন্ডিয়ানস এত বড় একটা পোস্টে বসুক, এত পাওয়ার তাদের হাতে থাকুক। তাই তারা কি করলো, সিভিল সার্ভিসের বয়সটাকে কমিয়ে দিল ফ্রম 21 to 19। তখনকার দিনে সিভিল সার্ভিস এক্সামিনেশন হতো লন্ডনে। কি করে একটা বাচ্চা ছেলে বিদেশে গিয়ে পরীক্ষা দেবে, সেটা তো সম্ভব নয়। তাই ডিমান্ড হলো শুধুমাত্র যে বিদেশে পরীক্ষা হবে তা নয়, লন্ডনের সাথে সাথে ইন্ডিয়াতেও পরীক্ষা হতে হবে। অ্যাট দ্য সেম টাইম ম্যাক্সিমাম এজকে বাড়াও, 19 থেকে ম্যাক্সিমাম এজকে বাড়াও, যাতে ইন্ডিয়ানসরাও সুযোগ পায় পরীক্ষা দেওয়ার অ্যান্ড একটা সিট ক্লেম করার। অল রাইট, দেখো এই ক্ষেত্রে সেটাই লেখা রয়েছে, দ্যাট বিকজ অফ আ আউটব্রেক অফ কলেরা ইন পুনে দ্য ভেন্যু ওয়াজ চেঞ্জ ফ্রম পুনে টু বম্বে। অ্যান্ড 1890-তে আমরা দেখছি কদম্বিনী গাঙ্গুলি, she was the first woman graduate of Calcutta University. She addressed the Congress session. আস্তে আস্তে মহিলাদের ইম্পর্টেন্সও কিন্তু বাড়ছে। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে কংগ্রেসের মতো একটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন, সেটা তো ইন্ডিয়ানদের তৈরি করা উচিত ছিল, সেটা একজন ইংরেজ তৈরি করছে কেন? এও হিউমকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলছি কেন? এই ক্ষেত্রে বেশ কয়েকটা থিওরি রয়েছে। সবার আগে আমরা সেফটি ভ্যালভ থিওরি নিয়ে ডিসকাশন করব। এই সেফটি ভ্যালভ কথাটা আমরা দেখেছি লালা লাজপত রায় প্রথম ইউজ করেছেন ইয়াং ইন্ডিয়াতে। এইটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে একটা কুকারে যখনই প্রেশার বড্ড বেশি হয়ে যায় সিটি দেয়। ইন্ডিয়াকে এই কুকারের সাথে কম্প্যারিজন করো। দেখো,
1857 অলরেডি একটা বিশাল রিভোল্ট হয়ে গেছে। ইংরেজরা কিন্তু বুঝতে পেরেছে যে যদি ইন্ডিয়ানদের মধ্যে গ্রিভান্স বাড়তে থাকে তাহলে তারা অ্যাটাকিং মোডে চলে আসতে পারে। তাই সেফটি ভ্যালভ হিসেবে তারা কংগ্রেসকে তৈরি করে দিল। অলরাইট, সো কংগ্রেস যখনই দেখবে সাধারণ মানুষের মধ্যে গ্রিভান্স বাড়ছে, সেটা নিশ্চয়ই ইংরেজদেরকে গিয়ে জানাবে, গভর্নমেন্টকে গিয়ে জানাবে। গভর্নমেন্ট সতর্ক হয়ে যাবে অ্যান্ড দে উইল টেক দ্য নেসেসারি স্টেপস টু সাপ্রেস দ্য পিপল। সো বেসিক্যালি কংগ্রেসকে ইউজ করা হচ্ছে অ্যাজ আ সেফটি ভ্যালভ টু রিলিজ দ্য প্রেশার অফ দ্য অর্ডিনারি পিপল। অলরাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েল, তাছাড়াও আরেকটা থিওরি বলতে পারো যে সেই সময় অল ইন অল পাওয়ার কিন্তু ব্রিটিশার্স। সেই সময় যদি ইন্ডিয়ানসরা কংগ্রেসের মতো একটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন তৈরি করার চেষ্টা করতো, তাহলে ডেফিনেটলি ইংরেজরা থ্রেটেন ফিল করতো এবং সেটা হতে দিত না অ্যান্ড উড হ্যাভ সাপ্রেসড ইট। তাই ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ব্রিটিশার টু ক্রিয়েট সাচ অ্যান অর্গানাইজেশন। একজন ইন্ডিয়ান যদি এই ধরনের অর্গানাইজেশন তৈরি করতো তাহলে অটোমেটিক্যালি ব্রিটিশার্সরা সেটাকে সাপ্রেস করে দিত। ওয়েল, আশা করছি ফার্স্ট সেশনের প্রত্যেকটা ডিটেলস তোমরা ভালোভাবে পড়বে এবং মনে রাখবে। বারবার কিন্তু প্রশ্ন আসে। অলরাইট, সো W.C. Banerjee was the first president of Indian National Congress and A.O. Hume was the general secretary এবং ফার্স্ট সেশন বম্বেতে হয়েছিল। অলরাইট, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কোনো না কোনো বছর কোয়েশ্চেন এসেছে, ভবিষ্যতেও আসতে পারে। এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য কংগ্রেস ভালো করে বোঝো কয়েকটা পয়েন্ট। এক, তখনও এই মানুষজন ভাবতো ইংরেজরা হয়তো ঠিক করে জানেই না আমাদের জন্য কি করলে আমাদের ভালো হয়। যদি তাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি যে আমাদের কি প্রয়োজন, তাহলে কিন্তু ইংরেজরা করবে। তাই আমাদের পাবলিক ওপিনিয়ন তৈরি করতে হবে। যদি পাবলিক ওপিনিয়ন তৈরি করতে পারি, সবাইকে ইউনাইট করতে পারি এবং ইংরেজদেরকে দেখাতে পারি যে দেখো আমরা এইটা চাইছি তোমাদের থেকে, তাহলে তারা নিশ্চয়ই করবে। তাছাড়া বুঝতে হবে সেই সময় খুব একটা ন্যাশনালিস্টিক ফিলিং কিন্তু মানুষের মধ্যে ছিল না। কারণ ইন্ডিয়াতে আমরা মোনার্কি দেখেছি, ডিফারেন্ট এরিয়া ইজ আন্ডার ডিফারেন্ট কিং, প্রত্যেকটা রাজার আলাদা আলাদা রুল। তাই ইন্ডিয়াতে প্রচুর ডিভিশন রয়েছে। এই প্রথম আমরা দেখলাম দ্য এন্টায়ার ইন্ডিয়া ইজ আন্ডার ওয়ান পলিটিক্যাল পাওয়ার, দ্যাট ইজ ব্রিটিশ। But Indians were alien to this terminology, to this feeling যে আমরা সকলে একটা দেশের নাগরিক। They were alien to this prospect. So it was extremely important to unite the people. It was extremely important to make them understand the idea of nationalism. All right, so objective of Congress তখন কি ছিল? To find a democratic nationalistic movement, politically educate the people, establish headquarter for a movement, develop and propagate an anti-colonial nationalistic ideology, formulate and present popular demands before the government, consolidate a feeling of national unity যে আমরা সকলে একসাথে রয়েছি, আমরা একটা নেশনে বসবাস করি। ওয়েল, প্রথম আমরা দেখেছি কংগ্রেসের লিডারশিপ দিচ্ছে মডারেটসরা। মডারেটস বলতে কাদের বুঝি? যারা কোনো এক্সট্রিম স্টেপ নেয় না, যারা লয়ের মধ্যে থেকে কাজ করছে, যারা কাম থাকে।
যারা ড্রাস্টিক চেঞ্জে বিলিভ করে না। ওয়েল, তারা ফলো করতো প্রেয়ার অ্যান্ড পিটিশন মেথড। তার মানে ইংরেজদেরকে রিকোয়েস্ট করা যে দেখুন আমাদের এখানে অসুবিধা হচ্ছে, আপনারা হয়তো ঠিকভাবে বুঝতে পারছেন না কোথায় আমাদের অসুবিধা হচ্ছে, প্লিজ বুঝুন, আপনাদের পিটিশন দিচ্ছি। তার মানে একটা লফুলি কাজকর্ম করছে, নাথিং র্যাডিক্যাল অর ড্রাস্টিক। অল রাইট। ওয়েল, a British committee of the Indian National Congress was established in London in 1889, which had India as its organ. আর 1890-তে এটা ডিসাইড হয় দ্যাট ন্যাশনাল কংগ্রেস উইল বি হেল্ড ইন লন্ডন ইন 1892, বাট পরবর্তীকালে সেটা পোস্টপোন হয় অ্যান্ড নেভার রিভাইভ লেটার। ইকোনমিক ক্রিটিক অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। এই যে মডারেটসরা ছিল, ফর এক্সাম্পল দাদাভাই নরোজি, আর.সি. দত্ত, ওয়াচা, এনারা কিন্তু ব্রিটিশার্সদের ইকোনমিক এক্সপ্লয়টেশনটা মানুষের সামনে তুলে ধরেছিলেন। এখানে আমরা দেখি ড্রেন থিওরি। ড্রেন থিওরি বা ড্রেন অফ ওয়েলথ বলতে আমরা কি বুঝি? দেখো, ড্রেন অফ ওয়েলথ মানে ইন্ডিয়ার থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাওয়া হচ্ছে ব্যাক টু ব্রিটেন। সো যদি আমাদের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যাওয়া হয়, আমরা প্রোগ্রেসটা কীভাবে করব? আমরা তো পিছিয়েই থাকব। ইন্ডিয়াতে পভার্টির কারণ কিন্তু ইন্ডিয়ানসরা নয়, বাট দ্য রিয়েল রিজন ওয়াজ দ্য এক্সপ্লয়টেশন। কীভাবে ড্রেন অফ ওয়েলথ হয়? এক্সাম্পলে বলি, এই যে সমস্ত ইংরেজরা যারা ইন্ডিয়াতে কাজ করছিল, তাদের স্যালারি এবং পেনশন ইন্ডিয়া দেবে। অল রাইট, তাহলে ইন্ডিয়ার পকেট থেকে পয়সা গেল। এই যে ল্যান্ড রেভিনিউ তারা নিয়ে নিজেদের দেশে ফেরত যাচ্ছে, আবার আমাদের ড্রেন অফ ওয়েলথ হচ্ছে। হোম চার্জেস থাকতো, যেই যে সেক্রেটারি অফ স্টেট তাকে যে পয়সা কড়ি দিতে হয় সেটাও ইন্ডিয়া দেবে। এবার তার অফিস হচ্ছে লন্ডনে, কিন্তু পয়সা দিচ্ছে ইন্ডিয়া। আগেন ড্রেন অফ ওয়েলথ। আগেন আমরা দেখেছি ইম্পোর্ট প্রচণ্ড বেশি হাই ছিল। পরবর্তীকালে ইন্ডিয়াকে শুধুমাত্র একটা মার্কেট হিসেবে ট্রিট করা হতো, অ্যান্ড ইট ওয়াজ ফ্লাডেড উইথ ব্রিটিশ গুডস। তার মানে কি, ব্রিটিশ গুডস দিয়ে ফ্লাডেড হওয়া মানে ইম্পোর্ট ইজ ভেরি হাই। ইম্পোর্ট হাই হওয়া মানে ফাইনালি টাকাটা বিদেশে চলে যাচ্ছে। তাহলে রেজাল্ট কী হবে? পভার্টি উইল বি হাই, আনএমপ্লয়মেন্ট উইল বি ভেরি হাই, রাইট? কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়াতে হতো না, কোনো ফ্যাক্টরি ইন্ডিয়াতে তৈরি হতো না। সো দ্যাট ওয়াজ দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে, এক্সাম পার্সপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট। দাদাভাই নরোজি স্পোক অ্যাবাউট পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অল রাইট, তাছাড়াও মহাদেও রানাদে নিয়ে জানতে হবে। উনি কিন্তু হেভি ইন্ডাস্ট্রিকে ভীষণ সাপোর্ট করতেন, যে ইন্ডিয়ার মধ্যে হেভি ইন্ডাস্ট্রিকে তৈরি করো। শুধুমাত্র ইন্ডিয়াকে মার্কেট হিসেবে ট্রিট করলে ডেফিনেটলি ইন্ডিয়ার ইকোনমি পড়ে যাবে। এখানে ইনফ্রাস্ট্রাকচার গ্রো করতে হবে, ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে, তাহলেই না আমরা এগোবো। কিন্তু ব্রিটিশার্স ওয়ার নেভার ইন্টারেস্টেড। তার সাথে আর.সি. দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোপাল কৃষ্ণ গোখলেও কিন্তু কথা বলতেন কিভাবে ইকোনমিক এক্সপ্লয়টেশন হচ্ছে। এই নামগুলো এক্সামিনেশনে বারবার এসেছে, তোমাদের জানতে হবে, পড়তে হবে। Again, exam perspective important. Dadabhai Naroji was the first to estimate the national income in 1876. তখনকার দিনে সেই অর্থে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেটই হতো না। এখন আমরা জিডিপি জিএনপি নিয়ে কথা বলি, বাট ব্যাক দেন হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু প্রোভাইডেড আ এস্টিমেট অফ ন্যাশনাল ইনকাম। তাছাড়াও দাদাভাই নরোজির ওয়ান্টস অ্যান্ড মিনস অফ ইন্ডিয়ার পেপারটা রয়েছে, সেখানেও উনি কথা বলেছেন অ্যাবাউট দ্য ইকোনমিক এক্সপ্লয়টেশন। সো দিজ আর ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভ থেকে। এই পার্টে এতটুকুই। নেক্সট পার্টে আমরা আরও ইম্পর্টেন্ট টপিকস দেখব। থ্যাংক ইউ।